আজ শপথ নিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সরকার বা বিরোধী দলে থাকার বিষয়ে শপথের পর সিদ্ধান্ত জাতীয় পার্টির। একাদশ সংসদে জোটের নির্বাচিতদের নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ঐক্যফ্রন্ট, সিদ্ধান্ত চূড়ান্ত করতে ঢাকায় তলব ধানের শীষ প্রার্থীদের। যুদ্ধাপরাধী, সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দেয়ায় নির্বাচনে ভরাডুবি বিএনপির, বললেন প্রধানমন্ত্রী। শক্তিশালী বিরোধী দল না থাকার আফসোস। এবং দশম সংসদ না ভেঙে একাদশ সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণে সাংবিধানিক জটিলতা নেই, অভিমত বিশেষজ্ঞদের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি আফসানা সুরাইয়া। আজ শপথ নিতে যাচ্ছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বেলা 11টায় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী তাদের শপথ বাক্য পাঠ করাবেন। এদিকে জাতীয় পার্টি সরকারের না বিরোধী দলে থাকবে, শপথ গ্রহণের পর সে ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে বলে জানায় দলটি। বুধবার দলীয় বৈঠকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের একথা জানান। জাতীয় পার্টির কার্যালয় রজনীগন্ধায় বুধবার অনুষ্ঠিত হয়। এতে পার্টির নির্বাচিত সংসদ সদস্য ও শপথ গ্রহণের পর পার্লামেন্টারি যে পার্টি থাকবে সেই পার্টি আগামী কালকেই সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আগামী দিনে আমাদের রাজনীতিটা আমাদের কোন দিকে প্রবাহিত হবে, এবং তারপরেই আমরা মহাজোটের সঙ্গে বসেও আমরা আনুষঙ্গিক যে সমস্যাগুলো বা সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো সমস্যাগুলো নিয়ে আলোচনা করে সিদ্ধান্তগুলো আমরা নিতে চাই। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সেখান থেকে সরাসরি যোগ দিয়েছেন তিনি। তুহিন, আর কিছুক্ষণ পরেই তো শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো এই শপথ গ্রহণকে কেন্দ্র করে সেখানকার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? আফসানা, গত 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ভোটাররা বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। তারা 257টি আসন জয়লাভ করেছে। পাশাপাশি জাতীয় পার্টি তারা 22টি আসনে জয়লাভ করেছে এবং ঐক্যফ্রন্ট তারা 7টি আসনে জয়লাভ করেছে। তো সেই বিজয়ী সংসদ সদস্যদের আজ এই জাতীয় সংসদে শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এই উপলক্ষে সকাল থেকেই নবনির্বাচিত সংসদ সদস্যরা তারা সংসদ ভবনে আসছেন, ভিতরে প্রবেশ করছেন। বেলা 11টাতে এই শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। তো এরপরে শপথের পরে আরও বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। সেই আনুষ্ঠানিকতার মধ্যে যেটি রয়েছে সংসদীয় দল, অর্থাৎ আওয়ামী লীগ তারা তাদের সংসদীয় দলের একটি বৈঠক করবে। সেই বৈঠকে তারা তাদের সংসদীয় নেতা নির্বাচন করবেন এবং ধারাবাহিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আওয়ামী লীগের সংসদীয় নেতা নির্বাচিত হন। এবারও আশা করা যাচ্ছে তিনি আওয়ামী লীগের সংসদীয় নেতা নির্বাচিত হবেন এবং প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন। সংসদীয় নেতা নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়গুলো রাষ্ট্রপতিকে অবহিত করবেন। অবহিত করার পরে মহামান্য রাষ্ট্রপতি তিনি কিন্তু সংসদীয় নেতাকে মন্ত্রিসভা গঠনের জন্য বলবেন এবং তারপরে মন্ত্রিসভা গঠন করা হবে এবং মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে নতুন একটি সংসদ এবং নতুন একটি মন্ত্রিসভা তৈরি হবে। তো এই ছিল জাতীয় সংসদের এখানে আমার কাছে সর্বশেষ সংবাদ। নতুন নতুন সংবাদ নিয়ে পরবর্তীতে আমরা আবারও সংযুক্ত হব। তুহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ জাতীয় সংসদ থেকে জানাচ্ছিলেন রুহুল আমিন তুহিন। নির্বাচনের চরম বিপর্যয়ের পর এবার সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন কিনা তা নিয়ে দ্বিধা দ্বন্দ্বে আছে জাতীয় ঐক্যফ্রন্ট। সিদ্ধান্ত চূড়ান্ত করতে আজ আলাদা বৈঠক করবে বিএনপি ও ঐক্যফ্রন্ট। সে লক্ষ্যে ধানের শীষে নির্বাচন করা সব প্রার্থীকে কেন্দ্রে তলব করেছে বিএনপি। মাইদুর রহমান রুবেলের রিপোর্ট।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ে ব্যর্থ হয়ে 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও একাদশ জাতীয় নির্বাচনে অংশ নেয় বিএনপি। নতুন মিত্র জাতীয় ঐক্যফ্রন্ট আর পুরনো মিত্র 20 দলীয় জোটকে সাথে নিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে তারা। নির্বাচনে বিএনপির 5 আর গণফোরামের 2 মিলে 7টি আসন পায় ঐক্যফ্রন্ট। এত অল্প আসন পেয়ে যেমন বিস্মিত তেমনি ক্ষুব্ধ বিএনপি এবং ঐক্যফ্রন্ট। নেতারা এখন শপথ গ্রহণের ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। বিএনপি তো বলেই দিয়েছে তারা শপথ নেবে না। ঐক্যফ্রন্টের কারুর নৈতিকতা থাকলে নেওয়া উচিত হবে না, এবং নিলে তিনি প্রচন্ডভাবে নিন্দিত হবে। ঐক্যফ্রন্ট যেখানে প্রত্যাখ্যান করেছে এবং বিএনপিও প্রত্যাখ্যান করেছে, 20 দলীয় জোটও প্রত্যাখ্যান, যেখানে আমরা নির্বাচনী ফলাফলে প্রত্যাখ্যান করছি, শপথ নিয়ে সেই সংসদে বসা এটা সাংঘর্ষিক ব্যাপার হবে না? দলীয় ফোরামে বৈঠকের পর এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবে ঐক্যফ্রন্ট। নতুন নির্বাচনের দাবিতে কঠোর কর্মসূচি দেওয়ার ভাবনাও আছে নেতাদের। ভবিষ্যতে যে হরতাল যদি হয়, আপনি দেখবেন সে হরতালে পুলিশ বাবারাও সে হরতালে অংশগ্রহণ করবে। আগে জাতিকে প্রস্তুত করতে হয়। সব ক্ষেত্রে টাইটুই পরা ভদ্রলোক দিয়ে রাজনীতি চলে না, আন্দোলন চলে না। আন্দোলনের জন্য সামর্থ্য দরকার। প্রার্থীরা তাদের এলাকায় নির্বাচনী পরিস্থিতি তুলে ধরার পাশাপাশি সংগঠন শক্তিশালী করার ব্যাপারে মতামত দিতে চান বলে জানিয়েছেন মানিকগঞ্জের এই প্রার্থী। ভোট ডাকাতি কেন আমরা ফেরাতে পারলাম না, এটা আমাদের তৃণমূলের দুর্বলতা। এই দুর্বলতাকে দূর করার জন্য আমাদের নিজেদের মধ্যে সুসংগঠিত হবে। এই সুসংগঠিত যদি নিজেরা নাই করতে পারি, তাহলে সামনের দিকে আমরা মার্চ করতে পারবো না। পরিস্থিতি মোকাবেলায় শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে আশা ঐক্যফ্রন্ট নেতাদের। ভোটারদেরকে এত বড় অপমান। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল দরকার হলেও বিএনপি মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে তা হতে দেয়নি। যুদ্ধাপরাধী, সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দেয়ায় নির্বাচনে দলটির ভরাডুবি হয়েছে। গতকাল সন্ধ্যায় গণভবনে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। শরীয়ত খানের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বুধবারও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণভবনে ভিড় জমায়। আওয়ামী লীগ সভাপতিকে শুভেচ্ছা জানান ব্যবসায়ী, ব্যাংকার্স সহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করায় সবাইকে ধন্যবাদ জানান বঙ্গবন্ধু কন্যা। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। আর এবার মানুষের ভিতরে যে আকাঙ্ক্ষা ছিল ভোট দেওয়ার, যেমন একজন বলছে যে ভোট দিয়েছে, বলছে কাকে দিলা, বলে নৌকায়, বলে প্রার্থী কে ছিল, বলে সেটাও তো জানি না, আমি নৌকায় ভোট দিয়েছি। এটা দেখছিলাম 70 নির্বাচনে ক্যাম্পেইন করতে যে আমরা স্বাধীনতা পেয়েছি, জাতির পিতা আমাদের দিয়ে গেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। একটাই লক্ষ্য আমার সামনে, আমার আর নিজের কিচ্ছু চাওয়ার নাই, আমি কিছুই চাই না। বাংলাদেশের মানুষের ঘর হবে, বাংলাদেশের মানুষের তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, তারা রোগের চিকিৎসা পাবে, তারা পেট ভরে খাবার খাবে, তাদের খাদ্য নিরাপত্তা, পুষ্টি সবই তারা পাবে এবং তাদের জীবনটা উন্নত হবে, সুন্দর হবে, এইটাই চাওয়া। নির্বাচনে বিএনপির ভরাডুবির নানা কারণ তুলে ধরেন আওয়ামী লীগ সভাপতি। আপনাদের সমর্থন, এটাও আমাদের ভোট পেতে অনেক সহযোগিতা করেছে। আর একটা দুঃখজনক যে একটা অপোজিশন, তাদের আচার আচরণটা ছিল খুব পিকুলিয়ার, কারণ তারা যেভাবে নমিনেশন দিয়েছে, এটা ঠিক ইলেকশন করার জন্য না। তাই জন্য আমরা এই জন্য চাচ্ছিলাম যে অন্তত অপোজিশনটা ভালোভাবে হোক। তো এইভাবে নমিনেশন বিক্রি করলে তো আর অপোজিশন হওয়ার সুযোগ কমই থাকে। বাংলার মানুষের জন্য আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই বিশ্বাসের মর্যাদাটা যেন আমি দিয়ে যেতে পারি, সেটু আল্লাহর কাছে সেই দোয়াটা করবেন। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দশম সংসদ না ভেঙে একাদশ সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ সাংবিধানিক কোনো জটিলতা সৃষ্টি করবে না বলে জানান বিশেষজ্ঞরা। তবে তারা বলছেন, বর্তমান সংসদের মেয়াদ শেষের আগে নতুন সংসদের অধিবেশন বসতে পারবে না। সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদ ও আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম এসব কথা জানান। জুলহাস কবিরের রিপোর্ট। 30শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাবিজয়ের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট। গেজেট প্রকাশের পর বৃহস্পতিবার শপথ নেবেন নবনির্বাচিতরা।
দশম সংসদের মেয়াদ শেষ হবে আগামী 25শে জানুয়ারি। তাই এর আগে নতুনদের শপথ আইনি জটিলতা সৃষ্টি করবে কিনা তার ব্যাখ্যা দেন আইনজ্ঞরা। যেদিন গেজেটে প্রকাশিত হবে সেই দিন থেকে 3 দিনের মধ্যে ওথ দিতে হবে। নতুন মেম্বাররা ওথ নিলে আগের আর থাকবে না, কারণ 2টা সংসদ তো হতে পারে না। এবং বিধান আছে যেদিন ওথ নিবে সেই দিন থেকে মেম্বারসরা সেই পদে আসীন হয়েছেন বলে ধরে নেওয়া হবে। সংসদ বহাল থাকা অবস্থায় নতুন সাংসদদের শপথ নেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নাই কিংবা সাংবিধানিকভাবে কোনো বাধা নেই। যেহেতু বর্তমান সংসদের মেয়াদ 25 তারিখ পর্যন্ত বহাল আছে, তখন কিন্তু নতুন সংসদ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন সংসদ বসতে পারবে না, যদি না মেয়াদের আগে এই সংসদকে ডিজলভ করে দেওয়া হয়। নতুন সাংসদরা শপথ নিলে আগের সংসদের মেয়াদ অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে, এরকম কোনো বিধান সংবিধানে রাখা হয়নি। এদিকে আগামী সপ্তাহে নতুন মন্ত্রিসভা গঠন হবে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আইনজ্ঞরা জানান, সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিপরিষদ শপথ নেবার আগে পুরনোদের পদত্যাগ করতে হবে। আর ক্যাবিনেট এখনই ভেঙে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আইনগত রিকোয়ারমেন্ট নাই। এই ক্যাবিনেটে যারা আছে তারা সবাই পদত্যাগ করবেন, অথবা ক্যাবিনেট ডিজলভ করে দিতে পারেন। সেটা প্রেসিডেন্টকে যদি সেরকম অনুরোধ করা হয়, প্রাইম মিনিস্টার, প্রপার পদ্ধতি যেটা হবে সেটা হচ্ছে যে সংসদ বসার পরে এই ক্যাবিনেটটাকে ডিজলভ করে দিয়ে নতুন ক্যাবিনেট তখন গঠন করা হবে। যতক্ষণ পর্যন্ত মন্ত্রী পরিষদ গঠিত না হয় এবং ওথ না হয় ততক্ষণ পর্যন্ত আগের যিনি ছিলেন প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা তারা কাজ চালিয়ে যাবে। এটি হলো সংবিধানের বিধান। শূন্য হলেও ভ্যাকাম থাকবে না। এটা আমাদের সংবিধানের 58 অনুচ্ছেদে এই বিধানটি আছে। নির্বাচনের আগে পরে কোনো অবস্থাতেই যেন অরাজনৈতিক শক্তি রাষ্ট্র ক্ষমতায় বসতে না পারে তা নিশ্চিত করতেই সংবিধানের এই পরিবর্তন আনা হয়। কনস্টিটিউশনাল কোনো ভ্যাকুয়ামের সুযোগ নিয়ে অন্য তৃতীয় পক্ষ যেন ক্ষমতায় আসতে না পারে। জুহেস কবির, RTV, ঢাকা। পরপর দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আলহাজ মোর্শেদ আলমকে শুভেচ্ছা জানালেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে শুভেচ্ছা জানান ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসের, ডিএমডি কাজিম উদ্দিন, মোহাম্মদ খসরু চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেঙ্গল গ্রুপ ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান আলহাজ মোর্শেদ আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী 2 আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জনগণের প্রত্যাশা আমাকে পূরণ করতে হবে, কারণ আমি বিপুল ভোটে জনগণ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গত 5 বছর আমি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আমি এই কোম্পানিকে সুন্দরভাবে চালিয়ে আসছি। সমস্ত স্টাফ, সমস্ত কর্মকর্তা কর্মচারী সবাই এক পরিবারের হিসেবে আমি কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ইনশাআল্লাহ এবার আমি এমপি হয়েছি, আমি আরো ভালোভাবে এদের সাপোর্টে এই কোম্পানিকে আমি এগিয়ে নিয়ে যাব। লেমন খেলার সংবাদ। আর 2 দিন পরই মাঠে গড়াচ্ছে বিপিএল এর 6ষ্ঠ আসর। দেরিতে হলেও পুরো দস্তুর অনুশীলনে নামলো ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও বিদেশি খেলোয়াড়রা দলের সঙ্গে যোগ দেবেন আজ থেকে। এদিকে ফিক্সিং এর শাস্তি ভোগ শেষে 5 বছর পর বিপিএল এ ফিরতে পেরে বেশ রোমাঞ্চিত মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে ফিরতে এই আসরকে টার্গেট করছেন আল আমিন সহ অনেকে। অরণ্য গফুরের রিপোর্ট। জাতীয় নির্বাচন 1 সপ্তাহ পেছনেই বড় ধাক্কা খেয়েছে বিপিএল এর প্রস্তুতি। খেলার আগে মাত্র 4 দিন সময় পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো, তাই আটঘাট বেঁধেই অনুশীলনে নামলো দলগুলো। স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নাররা আসছেন অস্ট্রেলিয়ার প্রতিনিধি হিসেবে, রয়েছেন আফ্রিদি ডিভিলিয়ার্সের মতো তারকাও। তারপরও এবারের বিপিএল অন্য তাৎপর্য পাচ্ছে আশরাফুলের প্রত্যাবর্তনে। ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়ার পর ফিরছেন চট্টগ্রাম ভাইকিংসের জার্সিতে। মুশফিকুর রহিমের অধিনায়কত্বে এবার ভাগ্য বদলের মিশন বন্দরনগরের দলটির, যার অংশ হতে চান আশরাফুলও। আশা করি যে এবার চিটাগাং ভাইকিংসের হয়ে ভালো খেলার চেষ্টা করব, টিমটাও যেন আমার পারফরমেন্সের জন্য রেজাল্ট পায়, সেটাই ইম্পর্টেন্ট। আর কারণ আমার যারা ভক্ত আছেন তারা আসলে ওয়েট করছেন যেন আমি আবার ফিরে আসতে পারি কিনা, তো তাদের জন্য হলো চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে এই বিপিএলটাতে। তারকা সমৃদ্ধ দল নিয়ে শিরোপা পুনরুদ্ধারের মিশনে ঢাকা ডায়নামাইটস। সাকিবের অধিনায়কত্বে পোলার্ড, আন্দ্রে রাসেল, রুবেল হোসেনদের নিয়ে আশাবাদী কোচ খালেদ মাহমুদ সুজন। আর অভিজ্ঞতা সমৃদ্ধ স্কোয়াড পেয়ে খুশি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাউদ্দিন। তামিম, এনামুল, স্টিভেন স্মিথ, এভিন লুইসদের ব্যাটে
সাফল্যের আশা ভিক্টোরিয়ান্সের। আপনি যে সবসময় জিতবেন সেটা আসলে বলা মুশকিল, কারণ একটা ম্যাচের 2টা ওভারে আপনি পুরো টুর্নামেন্টটা শেষ হয়ে যেতে পারে। এখানে প্রতিটা ম্যাচ ভালো খেলাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এই কারণে আমি মনে করি যে অভিজ্ঞ প্লেয়াররা আসলে লাস্ট মোমেন্ট পর্যন্ত মানায় নিতে পারে। ক্যাপ্টেন অনেক ফর্মে আছে সাকিব, এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা ব্যাপার। আশা করি এখন নেতৃত্ব, দারুণ নেতৃত্ব দিচ্ছে দলকে সামনে থেকে। তো সেই রকম সাকিব খেললে আমি মনে করি যে সাকিব একাই অনেক কিছু করতে পারে। আসলে টানা ব্যর্থতার বৃত্ত ভাঙতে এবার ডেভিড ওয়ার্নারকে অধিনায়কত্বের দায়িত্ব সঁপেছে নাসির সাব্বিরের সিলেট সিক্সার্স। লিটন তাসকিনদের দায়িত্ব নিতে ঢাকার পথে কোচ ওয়াকার ইউনুস, পথে রাজশাহী কিংসের কোচ ল্যান্স ক্লুজনারো, তারুণ্যে আস্থা রাখা দলটির দেশি কান্ডারি মুমিনুল, সৌম্য, আলামিন। এইবার আমাদের যে টিমটা আছে, যদি মাঠে আমরা ভালো পারফর্ম করতে পারি তাহলে ইনশাআল্লাহ অবশ্যই চ্যাম্পিয়ন ফাইট আমরা দিতে পারবো। আর নামে আসলে তো কিছু না, মেইনলি হচ্ছে হলো মাঠে কারা ভালো খেলবে আর কারা খারাপ খেলবে। সিলেট টিমটা অনেক ব্যালেন্স টিম, সব দিক থেকে গ্রেট অপরচুনিটি যে সবাই খেলা দেখবে, লাইভ খেলা হবে। তো এখানে ভালো খেললে আর কি ন্যাশনাল টিমে ঢোকার অপরচুনিটি অনেক বেড়ে যাবে। এখানে ভালো খেললে দরজা খুলতে পারে জাতীয় দলের, বললেন বিসিবির প্রধান নির্বাচক। প্লেয়ারদের পারফরমেন্স এখানে দেখা হবে, কারণ 2020-এ কিন্তু টি20 বিশ্বকাপ আছে। অনেক ইয়াং প্লেয়ার এবার প্রথমবারও বিপিএল খেলছে, সেই হিসাবে ওদিকে নজরটা রাখা হবে যে ওই প্লেয়ারদেরকে নিয়ে কতটুকু যাওয়া যাবে ইন্টারন্যাশনালি। অর্ণ গফুর, আরটিভি, ঢাকা। সকালের সংবাদ শেষ করব, তবে তার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ শপথ নিচ্ছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। সরকার বা বিরোধী দলে থাকার বিষয়ে শপথের পর সিদ্ধান্ত জাতীয় পার্টি। একাদশ সংসদে জোটে নির্বাচিতদের নিয়ে দ্বিধাদ্বন্দ্ব ঐক্যফ্রন্ট, সিদ্ধান্ত চূড়ান্ত করতে ঢাকায় তলব ধানের শীর্ষে প্রার্থীদের। যুদ্ধাপরাধী, সন্ত্রাস ও জঙ্গিবাদে মদদ দেয়া নির্বাচনে ভরাডুবি বিএনপির, বললেন প্রধানমন্ত্রী। শক্তিশালী বিরোধী দল না থাকায় আফসোস। এবং দশম সংসদ না ভেঙে একাদশ সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণে সাংবিধানিক জটিলতা নেই, অভিমত বিশেষজ্ঞদের। সকালের সংবাদ এ পর্যন্তই। আইটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।